1947 সালে এমনভাবে এই দেশটাকে ভাগ করা হয়েছে যে পাহাড়গুলো রয়েছে সব কিন্তু ভারতে। এই যে দেখেন, আসলে আমরা যে এত দূর থেকে ঘুরতে আসি, এসে দেখি এখন এই সব যত পাহাড় আছে সবগুলো শুনি ভারতের সীমানায় পড়ছে, কিন্তু এটা ভারতে পড়ে যাওয়ার কারণে সকল পর্যটকদের একটা আফসোস থেকে যায় যে এটা কেন ভারতে পড়লো, বাংলাদেশে কেন পড়লো না। এটা সদাগরের সাপ, এটার মধ্যে বহু বড় বড় কুকুর সাপ, এটা সোনার নৌকা, আর এটা হলো পবনের বইটা। আসসালামু আলাইকুম, আমি মাহিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি এখন রয়েছি নেত্রকোনার পাঁচগাঁও, বাংলাদেশের সুইজারল্যান্ডে দাঁড়ানো আছি। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই ভারতের মেঘালয়ের পাহাড়। এগুলো কি মাছ? গুতুম মাছ। এই যে উঠছে তো কতগুলা, পাশেই দেখেন ভারতের মেঘালয় পাহাড়। আর এই পাহাড়ের ঢালুতে অসম্ভব সুন্দর একটি জায়গায় দেখেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঢাকা বা ঢাকার আশেপাশে অঞ্চল থেকে আপনারা একদিনে কিভাবে এই নেত্রকোনার পাঁচগাঁও ঘুরে দেখবেন, সেই সাথে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কিছু নতুন জায়গার ইনফরমেশন। বাংলাদেশের বুকে এক টুকরো সুইজারল্যান্ড। খুব বেশি দিন না জায়গাটি পরিচিতি পেয়েছে। কবিগুরুর গানটির সাথে আজকের প্রকৃতির বেশি মিল। বর্ষার কালো মেঘে ঘনঘটা, তারই মাঝে ঠান্ডা শীতল বাতাসের মধ্যে আমাদের যাত্রা অচেনা গন্তব্যে। পাহাড়ের বুকে যেখানে কাঁটাতারের ওপারে সীমান্তে হাতছানি দেয় সুউচ্চ সবুজ পাহাড়, ঝর্ণা, স্বচ্ছ পানির জিরি। প্রকৃতির এই অপরূপ মোহনীয় রূপ উপভোগ করতে এই বর্ষায় আমাদের গন্তব্য সীমান্তবর্তী জেলা বাংলাদেশের নেত্রকোনা। একদিনের ট্যুরে গেলে পাহাড় আর সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না। এর কাছেই আছে বিরিশিরি। আপনি চাইলে দুইটা জায়গা আপনি খুব সহজেই একদিনে ভ্রমণ করতে পারবেন। বর্ষার দিনে মাঠে ঘাটে পানি থই থই, পথঘাট কাদায় পূর্ণ। রাস্তার মাঝে জমে আছে বৃষ্টির পানি, আর ফসলি জমি সেই পানিতেই নিমজ্জিত। পাঁচগাঁও থেকে অটোতে করে আমি এখন আসলাম পাঁচগাঁও জিরো পয়েন্ট। তো এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে প্রায় আধা কিলো রাস্তা হেঁটে যেতে হবে সেই চন্দ্রডিঙ্গা ঝর্ণা পর্যন্ত। বন্ধুরা, আপনাদেরকে একটা কষ্টের বিষয় শেয়ার করি। দেখেন, আমাদের বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু দেখেন প্রতিটা জায়গাতে যে পাহাড়গুলো রয়েছে সব কিন্তু ভারতে। এই যে দেখেন আমার পিছনে যেই মেঘালয়ের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু ভারতের। 1947 সালে এমনভাবে এই দেশটাকে ভাগ করা হয়েছে, মানে পুরোটা যত বর্ডার অঞ্চল রয়েছে, সীমান্ত অঞ্চল রয়েছে, সব জায়গা দিয়ে হচ্ছে ভারতের অংশে এই পাহাড়গুলো চলে যায়। আসলে আমরা যে এত দূর থেকে ঘুরতে আসি, এসে দেখি এখন এই সব যত পাহাড় আছে সবগুলো শুনি ভারতের সীমানায় পড়ছে। আসলে এটা খুব একটা দুঃখজনক যে আমরা আমাদের নিজ দেশে ঘুরতে এসে দেখি যে পাহাড় ভরে আছে ভারতে। এটা আমাদের পর্যটকদের কাছে, বিশেষ করে যারা দূর থেকে ঘুরতে আসি, সবার কাছেই খুব দুঃখজনক। এটা যদি আমাদের বাংলাদেশে পড়তো খুব একটা আনন্দদায়ক হতো, কিন্তু এটা ভারতে পড়ে যাওয়ার কারণে সকল পর্যটকদের একটা আফসোস থেকে যায় যে এটা কেন ভারতে পড়লো, বাংলাদেশে কেন পড়লো না, এরকম একটা আফসোস থেকে যায়। তো এই যে আমাদের এক ভাই কিন্তু তার দুঃখের কথা বললো যে আসলে মানে এখানে এসেও কিন্তু ভারতের জায়গাতেই ঘুরতে হচ্ছে, ভারতের পাহাড়ই কিন্তু দেখতে হচ্ছে। তো এগুলো যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে হয়তো আমরা নিরাপদে পাহাড়ের উপরে উঠে ঝর্ণাগুলো ঠিকঠাকভাবে ঘুরে আসতে পারতাম। আচ্ছা, আপনারা যারা ঢাকা থেকে আসবেন, ঢাকার মহাখালী থেকে প্রতিদিন রাত 8টা সাড়ে 8টার মধ্যে বেশ কয়েকটা বাস এই কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। তো আপনারা চাইলে সেই বাসে করে রওনা দিতে পারেন, চাইলে আপনারা পার্সোনাল বাইক নিয়েও আসতে পারেন। আর কলমাকান্দা বাজারে যদি আপনারা থাকতে চান, এখানে থাকার জন্য কয়েকটি গেস্ট হাউস রয়েছে, তো আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। তো মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে মোটামুটি মানের রুম পেয়ে যাবেন। তো এখানে থেকে আপনারা সুন্দরভাবে কিন্তু পরের দিন এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, আমার পাশে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গারোদের ঘরবাড়ি। ভারতের সব প্রোডাক্টই পাওয়া যায়, যেমন সাবান, ইন্ডিয়ান সাবান, ইন্ডিয়ান কসমেটিক, যাবতীয় সেন্ট আইটেম যা আছে সব। পন্স ক্রিম মানে বাংলাদেশের প্রাইস অনুযায়ী এটা 400-500 টাকা, 400-450 টাকা বাংলাদেশের প্রাইস, কিন্তু আমরা বিক্রি করি 350-300 এরকম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভারতীয় অনেক চকলেট এখানে রয়েছে, সাবান, কসমেটিক্স, বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। আপনারা এখান থেকে চাইলে কম দামে এগুলো কিনে নিতে পারবেন। বন্ধুরা, এখানে একটা সংকেত দেওয়া আছে, সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ। তো তারপরেও বাংলাদেশের যে নর্মাল ল্যান্ড রয়েছে
আপনাদেরকে সেই জায়গাগুলো ঘুরে দেখাতে হবে। বন্ধুরা, আমি এখন যে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এগুলো সব ভারতের মেঘালয় থেকে যেই ভারী বর্ষণ হচ্ছে বা বৃষ্টির পানি যেগুলা পাহাড় থেকে গড়ে আসতেছে, সেই পানিগুলো দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আর আমার এই পাশটাই হচ্ছে ভারত শুরু। এই যে এখানে একটা সীমান্ত পিলার দেখা যাচ্ছে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, তো এখানে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে। আপনারা আগে থেকে তাদেরকে বলে দিলে আপনাদের মানে ঘুরে এসে আপনারা এখানে খাবার খেতে পারবেন। তো আপনারা এখানে যখন ঘুরতে আসবেন, আপনারা আগে থেকে এখানে বলে দিবেন যে আমরা এই কয়জন আছি, তো সেই অনুযায়ী আপনাদের খাবার এখানে তৈরি করে রাখবে। তো এই যে দেখুন, মানুষ কিন্তু ঘুরে আসতেছে। তো আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি, আমার এই বাম পাশের এই রাস্তাটা দিয়ে আপনারা গেলে সেই চন্দ্রডিঙ্গা যে ঝর্ণা রয়েছে সেখানে যেতে পারবেন। তবে আমি যেহেতু এর আগে আরেকবার আসছিলাম, তো আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো যেখানে গেলে আপনি প্রকৃত যে সুইজারল্যান্ডের যে ফিলটা সেটা পাবে। তো এই যে আমার পাশেই দেখেন একটি সীমান্ত পিলার। তো আমি এখন ঢুকবো এই রাস্তা ধরে। বন্ধুরা, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম। তো এই রাস্তা দিয়ে এখান দিয়ে চলে গেলে সেই চন্দ্রডিঙ্গা ঝর্ণা। আর আমি আপনাদেরকে এখন চন্দ্রডিঙ্গা ঝর্ণা দেখাবো না, নতুন একটি জায়গা যেখানে গেলে আপনি সুইজারল্যান্ডের ফিল পাবেন, সেই জায়গাটা এখন আপনাদেরকে আমি দেখাবো। এই সামনে দেখেন একটি সীমান্ত পিলার দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা না যেয়ে আমরা এখন চলে যাব সোজাসুজি এই রাস্তায়। তো চলেন দেখেন। তো বাংলাদেশকে যে 1947 সালে যখন বাংলাদেশকে ভাগ করা হয়, দেখেন পিলারগুলা যে এমনভাবে দেওয়া হয়েছে, মানে পাহাড় সব চলে গেছে ভারতের দিকে, আর আমাদের বাংলাদেশে দেখেন সব সমতল। আর এই যে দেখেন প্রতিটা পিলার এমনভাবে দিছে, মানে পাহাড় একদম শেষ অংশে, পাহাড়ের শেষ অংশে এই পিলারগুলি দেওয়া। দুই পাশের যে পাহাড় দেখছেন, সীমান্তের ওই পারে ভারতের অংশে পড়েছে। মূলত 1947 সালে দেশভাগ হওয়ার সময় বাংলা নামের যে অংশটা ছিল, তাতে বাংলাদেশের মূল ভূখণ্ড ভারতের 7টি অঙ্গরাজ্য মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর ও মিজোরাম সহ পশ্চিম বাংলা মিলে বাংলা নামে প্রদেশ হতো। কিন্তু তার পরিবর্তে বর্তমান বাংলাদেশ হয়ে গেল পূর্ব পাকিস্তান, আর বাকি অংশ গেল ভারতের ঝুলিতে। তাই তো দূর থেকে কেবল ভারতের দিকে তাকিয়ে থাকতে হয় এক আকাশ পরিমাণ আফসোস নিয়ে, নয়তো ভিসা পাসপোর্ট ছাড়াই এ সকল পাহাড় ঘুরে বেড়ানো যেত। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে রাস্তাটা দেখালাম, তো চন্দ্রডিঙ্গার দিকে যে রাস্তাটা চলে গেছে, তো সেই রাস্তাটা বাদ দিয়ে আপনি যদি ডান দিক দিয়ে চলে আসেন, তো এরকম একটি সুইজারল্যান্ডের ফিল পাবেন। তো আসলে এই জায়গাটা বলা যায় বাংলাদেশের একটি সুইজারল্যান্ড। তো কষ্টের বিষয় হচ্ছে যে এই পাহাড়গুলি যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে কত না সুন্দর হতো, যে আমরা পাহাড়ে উঠে বা পাহাড় থেকে যে ঝর্ণাগুলি গড়ে পড়তেছে, তো সেগুলো আমরা দেখে একটা ফিল নিতে পারতাম। কিন্তু দুঃখজনক বিষয় যে পাহাড়গুলো সব ভারতের। বন্ধুরা, খুব বেশি দিন হয় নাই এই নেত্রকোনা জেলার এই পাঁচগাঁও সীমান্তবর্তী অঞ্চল এই জায়গাটি পরিচিতি পেয়েছে। তো সত্যি আসলে অসাধারণ সুন্দর একটি জায়গা, মানে মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা। তো এখানে এসে আপনি সুইজারল্যান্ডের ফিল পাবেন 100% শিওর। কারণ দেখেন গরুগুলো সবুজ ঘাসের মধ্যে কিভাবে বিচরণ করছে, আর পাশেই সেই ভারতের মেঘালয় পাহাড়। এটা আছে তারা যে কি আয়া দে তারা এনে পায়, এই তো এইটা আমোদ পুষ্টি করে যায় আজি বলে। এই চান্দ্রডিঙ্গা আছে, এনে ঝর্ণা আছে, এনে আরো দোকানপাট আছে, এনে গেলে অনেক কিছু কেনাকাটা করন যায়, এরকম করে আয় আজি। খুবই ভালো লাগে। আরো আপনারা এই এরা আওয়াতে আপনার এই আমরা এলাকা আরো উন্নত হয়ে গেছে। এরা আওয়াতে মানে মানুষগুলো আওয়াতে আরো আমরা এলাকাটা উন্নত হয়ে গেছে। শান্ত সৌদাগরের ডিঙ্গা এটা ঠিক আছে, ওখান তো এটা আমরা পূর্বকালে বাপদাদার আমলের মধ্যে এরা অবশ্য দেখতে পারে, আমরা তো দেখি নাই। আমরা এখন জানি একটা পাথরের সিস্টেম, নৌকা সিস্টেম এইভাবে আছে, এইটাই অনেক চান্দ্র ডিঙ্গা বলতেছে। এইটাই শান্ত সদাগরের ডিঙ্গা, এনে মানুষ আয়ে দেখবার লাগিয়া। বন্ধুরা, চাঁদ সদাগরের অনেক ইতিহাস ঐতিহ্য এখানে রয়েছে, এক এক করে আপনাদেরকে সবকিছু জানাবো। এই যে বাংলাদেশ বা মিউজিয়ামপুরা ইন্ডিয়া। পাথরের রাস্তা আর ঝর্ণা টলমল ধারার মাঝ দিয়ে যাচ্ছি। পানির ধারার কলকলানি শুনতেই পাচ্ছেন। বেশ সাবধানে যেতে হবে, একটু পা পিছলে গেলে আর রক্ষা নেই। তো আমি এখন যে জায়গাটাতে রয়েছি,
পর্যটকরা কিন্তু অনেকেই জানে না যে আসলে চন্দ্রডিঙ্গার একটু ভিতরে এসে এই রাস্তাটা দিয়ে কিন্তু আরেকটা ঝর্ণা রয়েছে। আচ্ছা, ওই যে রাস্তাটা দেওয়া যেতেছে ওদিক দিয়ে কি ভারতের গাড়ি চলাচল করে? হ্যাঁ, আমি কি মানুষ যেতে পারো ওদিকে? মানুষ যাইতে পারে যদি আপনি যদি এই যে পরিচিত যদি আমার ক্যান্ডিডেট লাইন চাই আমি যদি আইনার চিনি আপনি যাইতে পারবেন, কোনো নিষেধ নাই। আপনি সার্কেল ডাক দিলে আমি দরজাগুলো দেবো, ওরা আপনার সারা দিন বুঝতে পারবেন, সমস্যা নেই। আপনি ক্যাম্পে যাই কাম করতে পারবেন। গরু মাছেরা এই জন্য এর দেখেছে না, এটি মসজিদে তুই দিবার এটি ক্যাম্পে যাই না আমি যাবো। দূরে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণার মতো লীলা আসছে, ওইটাই হচ্ছে ভারতের চলাচলের রাস্তা। ভারতের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। তো আমরা একদম ভিতরে চলে আসছি। তো এখন আর এখানে থাকাটা নিরাপদ হবে না, এর জন্য আমরা আবার পিছন দিক চলে যাচ্ছি। তো আপনাদেরকে আসলে সবসময় সতর্ক করতে চাই যে এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ সীমান্তবর্তী অঞ্চল ঘোরাটা অনেকটা রিস্কি। আপনারা সেফ থেকে ঘোরার চেষ্টা করবেন। এখানে স্থানীয় মানুষজন যারা রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু আসা সম্ভব আপনারা এখানে আসার চেষ্টা করবেন। আর এই যে দেখেন পাহাড়ি ফুল, এই যে ডান পাশটা দিয়ে ঘুরে দেখে আসলাম। তো এখন আমি যাব হচ্ছে এই যে এই রাস্তা ধরে চন্দ্রডিঙ্গার দিকে। প্রথমে আমি শুরু করছিলাম হচ্ছে এখান দিয়ে আসছিলাম, এখান দিয়ে এসে এই চন্দ্রডিঙ্গার যাওয়ার এই রাস্তাটা রেখে আমি ঢুকেছিলাম হচ্ছে এই রাস্তা দিয়ে। তো এতক্ষণ যা দেখালাম আমি এই ডান পাশের এই রাস্তা দিয়ে ঢুকে সব কিছু দেখালাম। তো এখন আমি চলে যাব এই রাস্তা ধরে সেই চন্দ্রডিঙ্গার দিকে। বেগুনি কালার ফুল দেখা যায়, দেখেন অসম্ভব সুন্দর, এর অসম্ভব ব্রাণও রয়েছে। তো এই ফুলটা যদি আমি এই যে এখানে দিলাম একটু, তো এখন আমি যাচ্ছি আপনাদেরকে চন্দ্রডিঙ্গা দেখার জন্য। এই রাস্তা ধরে দেখেন কিছু পর্যটক যারা রয়েছে তারা কিন্তু চন্দ্রডিঙ্গা থেকে আসতেছে। তো এই রাস্তা ধরেই চন্দ্রডিঙ্গা দেখতে পাবেন। দুপাশে সুবিশাল উঁচু উঁচু পাহাড়, আর এই মাছ দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন সেই চন্দ্রডিঙ্গার দিকে। বন্ধুরা, আমার পিছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে চন্দ্রডিঙ্গা ঝর্ণা। আর এর ভিতরে আপনি যত দূর যেতে থাকবেন ততই এরকম ছোটো ছোটো ঝিরি আর ছোটো ছোটো ঝর্ণা দেখা পাবেন। তো এই জায়গাটা সম্পূর্ণ ভারতের জায়গা, আমরা এখন ভারতের ভূখণ্ডে রয়েছি। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে যে ঝর্ণাটা দেখালাম, তো এটি ছিল চন্দ্রডিঙ্গা ঝর্ণা। তো এই রাস্তা ধরেই আপনারা ভিতরে যেতে থাকবেন আর ছোট ছোট ঝিরি আর ঝর্ণার দেখা পাবেন। আমরা কিন্তু এখন ভারতের ভূমিতেই হাঁটতেছি। এই জায়গাটা তো ভারতের না? হ্যাঁ। তো এই জায়গাটা কিন্তু ভারতীয় জায়গা। তো আপনারা এখানে যখনই আসবেন এখানকার স্থানীয় যারা রয়েছে তো তাদেরকে নিয়ে আপনারা ঘোরার চেষ্টা করবেন, কারণ আশেপাশে বিএসএফের ক্যাম্প রয়েছে। তো যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন আর এর পাশে রয়েছে বিশাল এক পাথর। তো চান্দু সদাগর বা চাঁদ সদাগর এর ইতিহাস অনেক কিছু রয়েছে এখানে। তো এখানকার একজন খাদেম রয়েছে। চার সদাগর ডিঙ্গার সম্বন্ধে আর কি আমি কিছুটা অবগত করাচ্ছি। সেটা হলো চার সদাগর ওনার বাড়ি ছিল, মেন বাড়ি ছিল ভারতে। বাদে ভারত থেকে আসলেন উনি বগুড়াতে ওইখানে আছে লোহার বাসরঘর তৈরি করেন। হ্যাঁ, ওদের ওইখান থেকে এই দেশটা ছিল, এটা একটা সাগর ছিল, এটা বলতে কালিতার সাগর। হ্যাঁ, এই কালিতার সাগরে উনি বাণিজ্যতে আসছিল আর কি চার সদাগর। আসার পরে এখানে সনাতন ধর্ম থেকে একজন দেবী বলতেছে যে আমাকে পূজা দাও। উনি বলতেছে আমি একমাত্র সৃষ্টিকর্তাকে পূজা দিই, আর কাউরে দিই না। না, আমাকে পূজা না দিলে তোমাকে এখানে ধ্বংস করে ফেলাবো। হ্যাঁ, তারা আধ্যাত্মিক ক্ষমতা ছিল বেশি। হ্যাঁ, একটা জ্বর তোমান তুলে দিছে এখানে। এরপরে আল্লাহর করতেছে যখন ডিঙ্গাটা নেয় এই পাহাড়ের মধ্যে ঠেকাই দিচ্ছে। এখানে অনেক কিছু নজিরানা আছে। এখানে যেমন অনেকেই সোনা পাচ্ছে, অনেকেই সোনার টাকা অনেকে আগে তো এইগুলি কাপড় টাপড়ও পাইতো আর কি। আমি কিছুদিন আগে আমি এখানে 3টা পাগড়ি পাইছি আমার জন্য। এখানে জন কে ওই পাথরের মধ্যে রাখা গেছে, এটা একজন নিয়েছিল। এরপরে তাকে বলতেছে তাড়াতাড়ি এটা এখানে রাখা দাও। আবার ও আইন না আবার এখানে রাখা দিছে। এরপরে আমি এটা ব্যবহার করছি আর কি। এখন আপনার কাছে আছে? হ্যাঁ, আছে, আমার বাড়িতেই আছে। 4 শতকের ডিঙ্কা নমুনার স্বরূপ এটাই আছে। এটা সোনার নৌকা আর এটা হলো পবনের বইটা। এখানে একটা সাপ না, এখানে লক্ষ লক্ষ সাপ আছে। হ্যাঁ, এখনো আছে, বিশাল বিশাল সাপ। এই যে যতগুলি গর্ত দেখা যাচ্ছে, এমন একটা বারোই আসতে করতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। আচ্ছা, এই যে ছোট ছোট যে গর্তের মতো এগুলো থেকে নাকি পয়সা বা কি? হ্যাঁ, এইগুলি মানুষের কিছু পয়সা এখানে এসে দিয়ে যাওয়া যায় আর কি, যে বাবা এই নিয়াদ করে দিলাম, এখানে ঢুকাই যায় টাকা পয়সা। এই যে এখানে হ্যাঁ, এখানে না, ওই সামনেও আছে। এই যে বটগাছটা দেখা যাচ্ছে যে, এই বটগাছটার একটা বিশাল ইতিহাস আছে।
এই বরদাস্তা পাকিস্তান আমলে ডাল কাটতে এবং সমস্যা হয়? যতগুলো শিহর দেখা যাচ্ছে যে এই সাপ এটার মধ্যে বহু বড় বড় কুকুর সাপ, মাচ্চা সাপ, দাঁড়া সাপ, বিভিন্ন ধরনের সাপ এই সাপ এইটার ভিতরে আছে। মানুষের কোনো ক্ষতি করে? হ্যাঁ, মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু দেখে মানুষে হঠাৎ তারা যখন বারো পানি খাইতে তখন দেখে আর কি মানুষে। কার পাড়া? এটা সদাগরের পা। এটা চাঁদ সদাগর যিনি ছিল ওনার পায়ের ছাপ এটা। পায়ের ছাপ। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানলাম, তো এখানকার যিনি খাদেম রয়েছে এনার কাছ থেকে জানলাম যে চাঁদ সদাগর যিনি রয়েছেন এনার পায়ের ছাপ নাকি এখনো এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওদের, আমি এখন যে জায়গাটাতে রয়েছি, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ এর ক্যাম্প, আর এই পাশ দিয়ে হেঁটে গেলেই হচ্ছে সেই ঝর্ণা, চন্দ্রডিঙ্গার পাশে যে আরেকটি ঝর্ণা রয়েছে সেটি। তো আমি এই রাস্তা ধরে হেঁটে আসলাম, এই যে এই রাস্তা ধরে হেঁটে আসলাম, আর এখন এই রাস্তা ধরে আরেকটি যে ঝর্ণা রয়েছে সেখানে যাওয়া যায়। আর এই পাশটা হচ্ছে ভারত, আর এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এগুলো কি মাছ? গুতুম মাছ। এই যে উঠছে তো কতগুলা। বাংলাদেশের ক্ষুদ্রনী গোষ্ঠীর একটা অংশ গারো উপজাতি। মজার বিষয় হলো এই জাতিতে নারীরাই ঘর চালায় আর পুরুষ ঘরের কাজ করে। মাছ ধরার কাজ দেখে বুঝতেই পারছেন। ওদের আমার পিছনে দেখতে পাচ্ছেন গারো উপজাতির দুইজন মানুষ এখানে মাছ ধরতেছে, সত্যি অসম্ভব সুন্দর। পাশেই দেখেন ভারতের মেঘালয় পাহাড়, আর এই পাহাড়ের ঢালুতে অসম্ভব সুন্দর একটি জায়গায় দেখেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে ঝর্ণাটা দেখাতে নিয়ে যাচ্ছি, তো এটা হচ্ছে এখানকার 3 নম্বর ঝর্ণা। তো চলো, এটা হচ্ছে সব থেকে বড় ঝর্ণা। একটু বন্ধুরা, বড় ঝর্ণাটির পাশে আরেকটু সরু রাস্তা দিয়ে গেলেই আরেকটা ঝর্ণা দেখা পাবেন। তো এখানে পাশাপাশি 2টা ঝর্ণা রয়েছে, এই দেখতে পাচ্ছেন। ভিতরে হেঁটে গেলে অনেকটা সীতাকুণ্ড বা খেয়াপাড়ার একটা ফিল পাবেন এখানে। দেখুন বন্ধুরা, আসলে ভাষায় বলে বোঝানোর মতো না যে এতটা সুন্দর হতে পারে এই জায়গাগুলি। বন্ধুরা, আজ এখানেই শেষ। দেখা হবে নতুন কিছুর খোঁজে অজানা কোনো প্রান্তে।